করতেছি সেটা হচ্ছে আমরা এর আগের দিন ক্লাসে পড়ছিলাম যে সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেল তার কাইনেটিক এনার্জি কি হবে, তার পটেনশিয়াল এনার্জি কি হবে, এই জিনিসগুলো আমরা আসলে পড়ছি। এবং একই সাথে আমরা দেখছি যে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জিকে যদি আমরা যোগ করি তাহলে টোটাল এনার্জি পাওয়া যায়। টোটাল এনার্জিটা কত পাওয়া যায় সেটাও আমরা দেখছি, এবং সেখান থেকে যেটা দেখতে পেয়েছি যে টোটাল এনার্জিটা হচ্ছে E সমান হাফ কে এক্স এম স্কোয়ার বা হাফ কে এ স্কোয়ার। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কারণ কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, এ বা এক্স এম যেটা এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, সেটাও হচ্ছে কনস্ট্যান্ট। সো টোটাল এনার্জি সবসময় সমান থাকে। পটেনশিয়াল এনার্জি কোনো সময় বেশি হয়, কোনো সময় কাইনেটিক এনার্জি বেশি হয় আর কি, কিন্তু টোটাল এনার্জি মান সবসময় হচ্ছে সমান থাকে। আচ্ছা, সো এটা একটা গ্রাফ আছে, একটা না আসলে দুইটা গ্রাফ আছে। একটা হচ্ছে এনার্জি গ্রাফ উইথ রেসপেক্ট টু ডিসপ্লেসমেন্ট, আরেকটা গ্রাফ আছে হচ্ছে এরকম এনার্জি গ্রাফ উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে, সো এই গ্রাফগুলো আমরা আসলে একটু দেখার চেষ্টা করি। আমি একটু ক্যামেরাটা অন করতেছি। ঠিক আছে, ক্যামেরা সবাই দেখতে পাচ্ছ? আমার ক্যামেরাটা পিন করে রাখতে হবে। পাচ্ছি স্যার, বুঝতে পারছি। পিন করে না রাখলে কিন্তু অন্য কেউ কথা বললে ক্যামেরা চলে যাবে। স্যার যে পিন করে রাখছি স্যার। ওকে, তো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে কি, যে এনার্জি গ্রাফটা আঁকবো ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে। ঠিক আছে, সো এনার্জি, স্যার গ্রাফটার নাম কি স্যার? এনার্জি গ্রাফ? হ্যাঁ, এনার্জি ভার্সাস ডিসপ্লেসমেন্ট গ্রাফ। আচ্ছা আচ্ছা। তো আমরা এনার্জি বা পটেনশিয়াল এনার্জি যে পাইছিলাম, ইকুয়েশন পাইছিলাম, সেটা ছিল এরকম: হাফ কে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস 5। আর কাইনেটিক এনার্জি যে ইকুয়েশন পাইছি সেটা হচ্ছে ই কে সমান হাফ কে এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওমেগা টি প্লাস। আর এনার্জি ই এ সমান হচ্ছে, মানে টোটাল এনার্জি যেটা, সেটাকে ইএ বা ই টি বা যে কোনো কিছু বলা যায়, বা শুধু ইউ বলা যায়। সেটা কি হবে, শুধু এনার্জি ই সমান কি হবে, সেটা হবে হচ্ছে ই সমান হাফ কে এ স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যে আমি যে ইকুয়েশনটা লিখছি এখানে কিন্তু আসলে হয় এক্স এম দিতে হবে কিংবা এ দিতে হবে, মানে এক্স এম আর এ হচ্ছে একই জিনিস। ঠিক আছে, এক্স এম মানে ডিসপ্লেসমেন্ট যেটা ম্যাক্সিমাম সেটাই হচ্ছে আমার এ। আমরা চাইলে যে কোনো জায়গায় এক্স এম ও দিতে পারি বা যে কোনো জায়গায় এ ও দিতে পারি। আচ্ছা, সো তাহলে আমাদের গ্রাফটা আসলে দেখতে কেমন হবে? তা আমরা দেখতে পাচ্ছিলাম যে সিম্পল হারমোনিক মোশনে আসলে তিনটা পয়েন্ট থাকে, একটা হচ্ছে মেইন পজিশন, আর দুইটা হচ্ছে এক্সট্রিম পজিশন। ঠিক আছে, সো তাহলে আমরা ওই রকম পজিশনের গ্রাফ যদি আঁকি, এটা হচ্ছে আমার মেইন পজিশন 0, আর এটা হচ্ছে আমার এক্সট্রিম পজিশন, মানে হচ্ছে এখানে একটা এ, এখানে আরেকটা এ, এরকম দুইটা পজিশন। ঠিক আছে, এরকম তিনটা পজিশন থাকে। তো আমি একটু বোঝার চেষ্টা করি। স্যার দুইটাই কি স্যার এ? হ্যাঁ, একটা পজিটিভ এ একটা নেগেটিভ এ আছে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, দুইটা দুই জি পাশে। স্যার। আচ্ছা, এখন আমি একটু দেখার চেষ্টা করি যে পটেনশিয়াল এনার্জি গ্রাফটা যদি আমি ড্র করার চেষ্টা করি, পটেনশিয়াল এনার্জি গ্রাফ যদি ড্র করি তাহলে কি হবে। আচ্ছা, আমরা একটু চিন্তা করি তো যে পটেনশিয়াল এনার্জি কেমন হবে, মানে একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জিটা আসলে কেমন হয়, একটু যদি বোঝার চেষ্টা করি। বা সিম্পলি আমরা যদি ম্যাথমেটিক্যালিও যাই, সাইন 0 ডিগ্রির মান কত? 1। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। হ্যাঁ, তো সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0।
তো sin 0 ডিগ্রি মান যদি শূন্য হয় স্যার তাহলে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই মানগুলো অ্যাকচুয়ালি স্যার মানে এটা কি স্যার মুখস্থ রাখতে হবে স্যার একটু স্যার মানে কোন কোন মানগুলো স্যার আমাদের জন্য স্যার লাগবে আর কি এগুলো একটু বললাম না স্যার সেভাবে একটা চার্ট ইয়া করে স্যার মুখস্থ করে নিতাম আর কি। তো এই যে sin cos এর এগুলা, জি স্যার মানগুলো জি। এগুলো তো মানে ক্লাস 9 থেকে মুখস্থ থাকা উচিত। কি কি বলি আমি তোমাকে, সেটা হচ্ছে sin 0 ডিগ্রি, sin জি 30 স্যার। ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 90 ডিগ্রি। দেখেন 0, 30, 45, 60, 90, জি স্যার। এই পাঁচটা মান ফর বোথ sin cos tan, sin cos tan সবগুলোর জন্য মুখস্থ করতে হবে। মানে সাইনের পাঁচটা কসেরও এরকম সেম 0, 30, 45, 60, 90 হুম, আবার 10 এইভাবে স্যার মানে যে তিনটা হচ্ছে 3 5 15টা 15 15 20 15টা মান হচ্ছে এতে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ধন্যবাদ স্যার। আচ্ছা, তো sin 0 ডিগ্রি মান হচ্ছে শূন্য, তো শূন্য যদি হয় তাহলে সেটা হবে কোন পয়েন্ট, এই পয়েন্ট। তারপরে এই দুই পাশে হচ্ছে sin এর সর্বোচ্চ, তো তাহলে তুমি সেটা sin 90 ডিগ্রি হবে। sin 90 ডিগ্রি মান কত? sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এই পাশে মান হবে 0, এইদিকে অনেক উপরে, এইদিকেও মান হবে অনেক উপরে। তার মানে আমি যদি পটেনশিয়াল এনার্জি গ্রাফটা ড্র করি, সেই গ্রাফটা হবে এরকম, ঠিক আছে? বা সিম্পলি আমরা যদি এরকমও দেখি যে মানে একটু যদি এক্সপেরিমেন্টালি বোঝার চেষ্টা করি, এই একটা সিম্পল পেন্ডুলাম, এই হচ্ছে তার ভ্যালু, এই হচ্ছে তার ভ্যালু, এইখানে হচ্ছে এক্স এর মান 0, এখানে এক্স হচ্ছে এ, এখানে হচ্ছে এক্স এ। তাহলে এইখানটাতে সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে এইখানটাতে, এখানটাতে আর এখানটাতে এই এই জায়গাগুলোকে আমার আমার বুঝতে হবে যে এখান এই পজিশন গুলোতে এনার্জি কত। একটু খেয়াল করে দেখো, এই যে পজিশনটা, পটেনশিয়াল এনার্জি তখনই তৈরি হয় যখন কি হয়, সেখানে হচ্ছে আহ মানে কোন একটা ইসে থেকে, আমি যদি এই সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে কথা চিন্তা করি, সিম্পল পেন্ডুলাম যেহেতু এখানে এসে স্থির হয়ে যায়, মানে এখানে এসে যদি এই জিনিসটা স্থির হয়ে যায় বা এই পজিশনকে কেন্দ্র করে এটা অসিলেট করে, তাহলে এখানে যে রিলেটিভ যে সারফেস, সেই সারফেসের তুলনায় এখানে কিন্তু কোনো ধরনের কি থাকে না, হাইট থাকে না। তো কোনো যদি হাইট না থাকে তাহলে এখানে পটেনশিয়াল এনার্জি মান আসলে থাকবে না। পটেনশিয়াল এনার্জি তৈরি হয় যে কোন একটা পজিশন থেকে সে যদি কোন একটা নির্দিষ্ট হাইটে থাকে তাহলে তার মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি তৈরি হয়। তাহলে এখানে যেহেতু কোনো উচ্চতায় সে নাই, তার মানে এখানে পটেনশিয়াল এনার্জি শূন্য হবে। শূন্য। এইখানটাতে আর এখানটাতে সে হচ্ছে একটা উচ্চতায় থাকবে, তো সেক্ষেত্রে অবশ্যই তার পটেনশিয়াল এনার্জি হাই থাকবে, এবং সর্বোচ্চ যেহেতু এতটুকু উচ্চতায় ওঠে এই জন্য তো পটেনশিয়াল এনার্জি এই বিন্দুগুলোতে সর্বোচ্চ থাকে। আবার আমি যদি হচ্ছে ইসের কথা চিন্তা করি, কাইনেটিক এনার্জির কথা চিন্তা করি, কাইনেটিক এনার্জির ক্ষেত্রে কি হবে, এই যেখানে হাফ কে এক্স এম স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস 5, তো কজ 0 ডিগ্রি মান কত? কজ 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে ইনিশিয়ালি কজ 0 ডিগ্রি মান হচ্ছে এখানে, আর কজ 90 ডিগ্রি মান হচ্ছে 0, তার মানে জিনিসটা হবে এখানে, তাহলে এই গ্রাফটা হবে আমার এরকম, ঠিক আছে? এই মানটা হবে এরকম, ঠিক আছে? এই থেকে একটু আরেকটু বুঝান স্যার, এই থেকে কোনটা? স্যার এ মানে স্যার মাইনাস এ থেকে যে স্যার নিচের দিকে মানে প্লাস এ থেকে স্যার গ্রাফটা আঁকলেন স্যার, ওইটা একটু আরেকটু বুঝান স্যার। এটা তো লাল দাগ, জি স্যার আচ্ছা, জি স্যার। এই দেখো cos 0 ডিগ্রি মান কত? 1, স্যার 1 তাহলে যে যখন cos এর মান 0 তখন এটা সর্বোচ্চ মান। cos 90 ডিগ্রি মান কত? 0, তার মানে 1 cos যখন হচ্ছে সর্বোচ্চ তখন সেটার মান আবার সর্বনিম্ন হয়ে যাবে। বোঝা গেল? জি স্যার। যখন আমার cos 0 তখন মান পাবো আমি সর্বোচ্চ, যখন আমি যাবো cos 90 তখন মান পাবো সর্বনিম্ন, এই জন্য এখানে সর্বনিম্ন এখানেও সর্বনিম্ন। তাহলে এই তিনটা পয়েন্ট মিলে যদি আমি গ্রাফটা কি, গ্রাফটা তো এরকমই হবে। আবার আমি যদি এইটাও চিন্তা করি, দেখো আমরা জানি এই পজিশনে
ভেলোসিটির মান সর্বোচ্চ, এই পজিশনে ভেলোসিটির মান হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন। 0, এখানেও ভেলোসিটির মান সর্বনিম্ন 0। সর্বনিম্ন। তার মানে এইখানে যেখানে আমার ভেলোসিটি শূন্য সেখানে আমার কাইনেটিক এনার্জি শূন্য, যেখানে আমার ভেলোসিটি সর্বোচ্চ সেখানে কাইনেটিক এনার্জি সর্বোচ্চ। তাহলে দেখো এইখানে আমার কি হয়েছে, কাইনেটিক এনার্জির মান এখানটাতে যেহেতু কাইনেটিক এনার্জি গ্রাফ, কাইনেটিক এনার্জি মান এখানে শূন্য, যেহেতু ভেলোসিটি শূন্য, এখানে ভেলোসিটি শূন্য, কাইনেটিক এনার্জি শূন্য, এখানে ভেলোসিটি সর্বোচ্চ, কাইনেটিক এনার্জি সর্বোচ্চ। ঠিক আছে, বোঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে? হ্যালো, স্যার cos 0 ডিগ্রি মান যখন 1 তখন গতি শক্তি সর্বোচ্চ, তাই না স্যার? হুম, হ্যাঁ জি স্যার। আচ্ছা, তো এরপরে কি, ই সমান সমান হাফ কে স্কয়ার, ঠিক আছে, ই সমান সমান হাফ কে স্কয়ার, এখানে কেও কনস্ট্যান্ট এও কনস্ট্যান্ট, তার মানে এই মানগুলো সবসময় কনস্ট্যান্ট, এবং সেটা কত, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার সর্বোচ্চ মান, সর্বোচ্চ মানে যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে ই এর গ্রাফ, এটা হচ্ছে কে কাইনেটিক এনার্জি গ্রাফ, এটা হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি। বোঝা গেল? কথা বলতে হবে। স্যার, হ্যাঁ, তো 3 নভেম্বরের পরে তো আমাদের মনে হয় ক্লাস হচ্ছে কি স্যার? আমরা তো এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা পর্যন্ত করছিলাম, কিন্তু 3 নভেম্বর আমি কি ক্লাসটা মিস করছি না হয় নাই? 3 নভেম্বরের পরে 5 নভেম্বর ছিল, ওই দিন তো ক্লাস হয়নি, ঠিক আছে? জি স্যার, কিন্তু স্যার এত দূর তো আসার কথা নয় ক্লাস। তোমরাই তো বললাম, আমি তো আসলে এই সেম ক্লাস নিয়ে 3 জায়গায়, তো আমার তো আসলে মনে রাখার কথা না। এইটা যে আমি কনফিউজ। আমি তো প্রতিপাদন গুলো এখনো করিনি যে এত দূর কিভাবে আসলাম। আচ্ছা, একটু মানে অন্যরা একটু রেসপন্স করো, মানে হ্যাঁ বা না কিছু বলো। স্যার জি স্যার, ক্লাস হয়েছিল স্যার, এই আচ্ছা অনার্স সত্যি পর্যন্তই হয়েছিল। আচ্ছা okay. আচ্ছা, এখন বলো এই জিনিসটা কি বুঝতে পারছো? আর যদি বুঝতে না পারো, কোন জায়গায় বুঝতে পারো নাই বলো। স্যার আপনার ওই ডেস্কটপ থেকে সবাইকে পিন করে দেন, পিন অপশনটা চালু করে দেন। না, আমি তো পিন করে দিতে পারবো না তোমার ফোনে, আমার এখানে পিন স্যার আমরাও তো করতে পারতাছি না। ফোনের ক্লাস করতেছি তো ডাবল পিন ক্লিক করা করলে তো হয়ে যাচ্ছে যাচ্ছে। ডাবল ক্লিক করলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডাবল ক্লিক না, করলে ডাবল ক্লিক দিতে আমাদের তো হচ্ছে না। আমাদেরটা হচ্ছে না। ডান আমার তো পাশের হইলো অপশনগুলোতে গিয়ে করতে হবে, ফোনের সেটিং গুলো স্যার আলাদা, ডান পাশের অপশনগুলোতে গিয়ে করতে হবে। স্যার আপনি পিন করার অপশনটা চালু রাখছেন কিনা ওটা একটু খেয়াল করে দেখেন। না, ওইটা তো চালু আছে, অনেকে করতেছে কিভাবে। হ্যাঁ স্যার, আমি করছি। আর মানে এটা হচ্ছে তোমার তোমার মানে ডিভাইসের জিনিস, মানে পিন করার যে ব্যাপারটা এটা তোমার, এই আমার এখানে যে অপশন থাকে সেগুলো অন্য টাইপের অপশন। না স্যার, ওই ম্যাথ স্যার তো পিন করে দেয়, নিজে পিন করে দেয়, আর কাউকে পিন করতে হয় না। আচ্ছা, দাঁড়াও, ফিজিক্স ক্লাসে তো আরো করছে, এরকম তো হয় নাই। স্যার আমাদের ক্লাস তো মনে হয় আগায় আসছে অনেক, আগের ক্লাসে তো আরো পিছনে ছিলাম। আচ্ছা, আমার মনে হয় এখন আর সমস্যা হবে না। এটাকে আসলে পিন বলে না, এটা পিন করা যায়। তো এখানে আরেকটা অপশন চাইলে করা যায়, আমি সেটাই করে দিলাম, সেটা হচ্ছে স্পটলাইট করা যায়, ঠিক আছে?
এখন কেউ চাইলেও আমার স্ক্রিন সরাইতে পারবে না, সেটা হচ্ছে আরেক সমস্যা। স্পটলাইট আমি যতক্ষণ দিয়ে রাখবো ততক্ষণ তোমরা চাইলেও আমার স্ক্রিন সরাইতে পারবে না। আর পিন করার অপশন যেটা, সেটা হচ্ছে তোমার ডিভাইসের একটা অপশন, যে তুমি যে কোনো স্ক্রিনটাকে পিন করে রাখতে পারো। আমি যদি স্পটলাইট দিয়ে দিই, এই যে এখন যেটা দিয়ে দিচ্ছি, এখন যেটা হবে যে মানে তুমি চাইলেও আমার স্ক্রিন সরাইতে পারবে না, মানে তোমার এখন টিভি দেখার মতো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি জিনিসটা আরেকবার বলি, সেটা হচ্ছে আমরা পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি গ্রাফটা দেখতেছিলাম। তো সিম্পলি আমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে সাইন কোজের গ্রাফগুলা কেমন। সাইনের গ্রাফগুলা হচ্ছে এরকম, তাই না? বা কোজের গ্রাফ হচ্ছে এরকম। কোজের গ্রাফ হচ্ছে এরকম, ঠিক আছে? তো আমরা মানে পুরা গ্রাফ না নিয়ে যে কোনো মানে অল্প একটু অংশের গ্রাফ আমরা নিচ্ছি, এরকম একটা অল্প অংশের গ্রাফ আমরা নিচ্ছি। তো আরেকটা জিনিস চিন্তা করতেছি, যেহেতু সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পজিশন আর হচ্ছে এক্সট্রিম পজিশন, ইকুইলিব্রিয়াম পজিশন, এক্সট্রিম পজিশন, এই জিনিসগুলো গুরুত্ব আছে। এই জন্য আমরা 3টা পয়েন্ট নিচ্ছি, একটা হচ্ছে 0, তারপর হচ্ছে মিন এক্সট্রিম পজিশন, আবার এক্সট্রিম পজিশন, 3টা পয়েন্ট। ইকুইলিব্রিয়াম পজিশন, ডান দিকে সর্বোচ্চ পয়েন্ট, বাম দিকে সর্বোচ্চ পয়েন্ট, এরকম নিয়ে আমরা গ্রাফটা ড্র করার চেষ্টা করব, ঠিক আছে? তো তাইলে গ্রাফটা কেমন হবে আমরা একটু খেয়াল করে দেখি, যে এই যে এই পয়েন্টটাতে পটেনশিয়াল এনার্জি মান কত। তো পটেনশিয়াল এনার্জি তখনই হয়, আমরা এই যে যখন পড়তেছিলাম যে পটেনশিয়াল এনার্জি হিসেবে আমি যদি সিম্পলি একটা এরকম চিন্তাও না করি, এটা যে বুঝতে কারো সমস্যা হয়, আমি চাইলে সিম্পলি যে একটা স্প্রিং এর কথাও চিন্তা করি, যে একটা স্প্রিং এর কথা যদি চিন্তা করি, ঠিক আছে? সেই স্প্রিংটা এই অবস্থায় আছে, এটা তার মেইন পজিশন। তারপর এই স্প্রিংটাকে আমি কি করলাম, টেনে এরকম বড় করে নিয়ে আসলাম। তাহলে এই অবস্থায় সে যখন স্বাভাবিক অবস্থায় আছে, তখন এখানে কি কোনো এক্সট্রা এনার্জি যোগ হয়েছে, এক্সট্রা কাজ করতে হয়েছে? না স্যার। তাহলে যদি এক্সট্রা কাজ না করতে হয়, তাহলে সেইখানে এক্সট্রা কোনো এনার্জি যোগ হওয়ার কোনো কথা আছে? আমরা পটেনশিয়াল এনার্জি পড়ছি কখন, যখন কি হয়েছে, স্প্রিংটাকে টেনে আমি বড় করছি, তখন তার মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি তৈরি হয়েছে, এটা আমরা পড়ছিলাম, ঠিক আছে? কিন্তু এটাকে যখন আমি টেনে বড় করি নাই, তখন কি এর মধ্যে কোনো ধরনের পটেনশিয়াল এনার্জি তৈরি হওয়ার কথা? না স্যার। না। এই জন্য যে ইনিশিয়াল বা মেইন পজিশনে এটার মান হচ্ছে 0। এরপরে যখন আমি টেনে তাকে বড় করে এই পজিশনে নিয়ে গেলাম, তখন তার মধ্যে অনেক বেশি পরিমাণ পটেনশিয়াল এনার্জি যোগ হয়ে যাবে। টেনে আমি এই পজিশনে নিয়ে আসছি, পটেনশিয়াল এনার্জির মান সর্বোচ্চ। বা এই পজিশনে যদি নিয়ে যায়, আবার যদি এটাকে কমায় আবার এরকম করি, এখান থেকে হয় এদিকে নিতে হবে, নয় এদিকে নিতে হবে, দুই দিকে যদি আমি নিয়ে যাই, তখন কি হয়ে যাচ্ছে, আমার পটেনশিয়াল এনার্জি মান হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন কাইনেটিক এনার্জির কথা আমরা চিন্তা করি, যে এই স্প্রিংটা যখন এরকম করে অসিলেট করতেছে, তখন সে যখন এই পজিশনে যায়, তখন তার ভেলোসিটি 0 হয় বলেই তো সে পেছনের দিকে আসে, নয়তো ভেলোসিটি থাকলে তো সে আরো সামনে যাইতো। জি স্যার। মানে এই পজিশনে এসে তার ভেলোসিটি 0 হয়ে যায়। আবার সে যখন ব্যাক করে এই পজিশনে এসে আসে, তখন আবার তার ভেলোসিটি 0 হয়, নয়তো সে আরো সামনের দিকে যাইতো। তার মানে এই পজিশন আর এই পজিশনে ভেলোসিটি আমার 0। তো ভেলোসিটি 0 মানে কি, কোন জায়গায় যদি ভেলোসিটি 0 হয়, তখন সেখানে কাইনেটিক এনার্জি মানও 0। এই জন্য দেখো কাইনেটিক এনার্জির যে ইকুয়েশন গ্রাফ, সেজন্য সেইখানে কি এ আর মাইনাস এ, এই দুটো পজিশনে কাইনেটিক এনার্জির মান হচ্ছে 0। আর এই পজিশনে ভেলোসিটি কি থাকে, সর্বোচ্চ থাকে। আমরা জানি মেইন পজিশনে ভেলোসিটি মান সর্বোচ্চ। তো মেইন পজিশনে ভেলোসিটি মান যদি সর্বোচ্চ হয়, তাহলে দেখো যে মেইন পজিশনে ভেলোসিটি মান হচ্ছে সর্বোচ্চ, লাল রেখা। জি স্যার, জি স্যার। আর নিচের স্যার, হ্যাঁ স্যার নিচে যে পজিশনটা আছে স্যার, সেটা স্যার স্বাভাবিক অবস্থা আছে না স্যার? এটা না নিচের স্যার, যে স্প্রিং স্যার, স্প্রিং নিচের স্প্রিং। এটা জি স্যার। না, জি এটা স্যার। স্বাভাবিক না, স্বাভাবিক এটা।
ও আচ্ছা, ওইটা স্যার প্রেসার দিয়ে নিচে নামানো হয়েছে, বা টান দিলে যেটা নিচে হ্যাঁ, চলে যায় সেটা। এটাকে আমি টান দিছি, টান দিলে এই পর্যন্ত আসছে, আসার পর আচ্ছা। ছেড়ে দিলে তো সে এখানে থাকবে না, সেটা ছেড়ে দিলে আবার এই পজিশনে আসবে। হ্যাঁ এই পজিশনে। ও আচ্ছা, ওকে স্যার। তারপরে হচ্ছে টোটাল এনার্জি যেটা E সমান সমান হাফ কে স্কয়ার, সেটা কি সবসময় সমান। এখানে যখন পটেনশিয়াল এনার্জি নাই তখন কাইনেটিক এনার্জি সর্বোচ্চ, এখানে যখন কাইনেটিক এনার্জি নাই পটেনশিয়াল এনার্জি সর্বোচ্চ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। জি স্যার, জি স্যার, এইবার স্যার স্প্রিং টাকানোর পরে স্যার ভালোভাবে বুঝতে পারছি। আর ইসের যেটা যে টোটাল এনার্জি যেটা সেটা হচ্ছে এরকম লম্ব বরাবর সমান্তরাল, মানে সবসময় সমান। ঠিক আছে, এখন এখানে একটা ব্যাপার আছে কি, সেটা হচ্ছে কি যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুইটা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি মান হচ্ছে মিলিত সমান। অবস্থায় এই দুইটা পয়েন্টে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি মান সমান। সমান। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা কোন পয়েন্ট সেটা আমাদের একটু দেখতে হবে বা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা সেটা যদি বের করি যে ওই দুইটা পয়েন্ট কোন পয়েন্ট, যে পয়েন্টে কাইনেটিক এনার্জি মান আর পটেনশিয়াল এনার্জি মান হচ্ছে সমান। দেখি ইপি সমান সমান ইকে, ওই দুইটা পয়েন্ট। ইপি সমান সমান আমরা কি জানি, ইপি সমান সমান জানি হাফ কে এক্স স্কয়ার, আর ইকে সমান সমান জানি হাফ এম ভি স্কয়ার। পটেনশিয়াল এনার্জি সমান সমান কি, হাফ এম ভি স্কয়ার, আর পটেনশিয়াল এনার্জি সমান সমান হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। তো আমরা জানি ওমেগা স্কয়ার সমান সমান কে বাই এম, তো কে সমান সমান কি হবে, এম ওমেগা স্কয়ার। তো কে এর মানটা আমরা ওটা বসাই হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, আর এই পাশে কি হবে হাফ এম বি স্কয়ার সমান সমান আমরা কি জানি, বি সমান সমান জানি, বি সমান সমান ওমেগা রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাই না? আমরা এটা জানি না, বি সমান সমান রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। সো বি ইজ ইকুয়াল টু ওমেগা রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, সেটাকে হোল স্কয়ার করে দিলাম, তাহলে কি হবে হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার সমান সমান হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে, এখন দুই পাশ থেকে কি করা যায়, দুই পাশ থেকে যে হাফ হাফ কাটা, এম কাটা, ওমেগা স্কয়ার কাটা, তো থাকতেছে কি, থাকতেছে হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল এক্স এ স্কয়ার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এক্স স্কয়ারকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2x স্কয়ার সমান সমান a স্কয়ার, x স্কয়ার সমান সমান a স্কয়ার বাই 2, তাহলে x সমান সমান কি হবে, a বাই, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটু সমস্যার কারণে আমার ক্লাসটা করতে পারতেছি না স্যার, এখন আমি একটু বাইরে যাওয়া লাগছে স্যার, একটু আমার একটু আচ্ছা ঠিক আছে, সমস্যা। সমস্যা নাই। স্যার আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিয়েন স্যার। মাইদুল ইসলাম স্যার, 33। ওকে, এখন এটা তোমরা কি বুঝতে পারছো সবাই? ইকুয়েশনটার বুঝছি স্যার। আচ্ছা, এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের যদি আমি একটা গ্রাফ ড্র করতে পারি, বলতে বলি আরেকটা, সেটা হচ্ছে এনার্জি গ্রাফ তোমরা ড্র করবা উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের সাথে সাথে এনার্জি একটা গ্রাফ ড্র করবা। স্যার লাস্টের লাইনের আগের লাইনটা একটু বুঝি নাই স্যার। এটা এই তার নিচেরটা স্যার। এটা হ্যাঁ, 2 দিয়ে ভাগ করে দিছি। বুঝছি স্যার, এবার বুঝছি স্যার। আচ্ছা, তাহলে কি তোমরা একটা গ্রাফ ড্র করতে পারবা, সেই গ্রাফটা হবে হচ্ছে কেমন, পটেনশিয়াল এনার্জি গ্রাফ বা কাইনেটিক এনার্জি গ্রাফ বা এনার্জি গ্রাফ, মানে টোটাল এনার্জি গ্রাফ ইন টার্মস অফ টাইম, টাইমের সাথে সাথে গ্রাফটা কেমন হবে।
আমরা তো একটু আগে আঁকলাম হচ্ছে ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে মানে এক্স এর সাপেক্ষে। তোমাদের এখন দায়িত্ব হচ্ছে টাইমের সাপেক্ষে গ্রাফ কেমন হবে সেটা আঁকা। দেখো তো পারো কিনা। পাওয়া যাবে? স্যার চেষ্টা করে দেখি। একটু চেষ্টা করো, না পারলে আমি করে দিব, সমস্যা নাই, শুধু একটু চেষ্টা করো। টাইমের সাপেক্ষে এনার্জি গ্রাফ। একটু চিন্তা করো, ইপি সমান সমান হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে এখানে কাহিনী কি হবে, মানে এটা হচ্ছে সিম্পলি একটা সাইনের গ্রাফ হবে। সাইনের গ্রাফটা কেমন হবে, সাইন 0 ডিগ্রি মান কত, 0, তখন এটা 0 থেকে শুরু হবে, মানে গ্রাফটা হবে এরকম। আর ইপি সমান সমান যেটা পটেনশিয়াল এনার্জি গ্রাফ, তো এটা পটেনশিয়াল এনার্জি গেল। কাইনেটিক এনার্জি গ্রাফ যেটা, সেটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি সামথিং আর কি। তো কজ 0 ডিগ্রি মান হচ্ছে 1, তো এক্ষেত্রে গ্রাফটা হবে আসলে কজের গ্রাফ 90 ডিগ্রি থেকে শুরু নাকি? হবে উপর থেকে শুরু, ঠিক আছে। আর টোটাল এনার্জি গ্রাফ হবে কেমন, এই যে এই বলো, ঠিক আছে। লালটা এটা হচ্ছে টোটাল এনার্জি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। কার জানিস অনেক শব্দ হচ্ছে স্যার। এটাই মেধা। ভাইয়া মাইকটা একটু মিউট করেন। স্যার 2 নাম্বারটা কি এনার্জি লিখছেন স্যার, সেকেন্ডটা? আচ্ছা 2 নাম্বারটা হচ্ছে কাইনেটিক এনার্জি, প্রথমটা পটেনশিয়াল এনার্জি, আর পরেরটা হচ্ছে টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এইখানেও দেখা যাচ্ছে কিছু কিছু পয়েন্টে কি হচ্ছে, কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি মান সমান। সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি, এটা বের করার জন্য
আমরা জানি ইপি সমান সমান ইকে, ইপি সমান সমান কি হাফ এম কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা, টি দিলাম না, টি ইনিশিয়াল ফেজ, সেটা আমরা শূন্য ধরে নিলাম। ইকে সমান সমান হাফ কে এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি। এখন এই দুইটার মান সমান, আমরা দুই পাশ থেকে হাফ কে স্কয়ার বাদ দিয়ে দিই, তাহলে থাকে কি যে sin স্কয়ার ওমেগা টি sin স্কয়ার ওমেগা টি cos স্কয়ার cos স্কয়ার ওমেগা টি, sin স্কয়ার ওমেগা টি সমান সমান cos স্কয়ার ওমেগা টি। তো cos যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, sin স্কয়ার ওমেগা টি ডিভাইডেড বাই cos স্কয়ার ওমেগা টি সমান সমান 1। তাহলে sin স্কয়ার ওমেগা টি ডিভাইডেড বাই sin বাই cos মানে কি বলো তো? tan স্যার tan। তো যদি স্কয়ার থাকে তাহলে কি হবে, sin স্কয়ার ওমেগা টি ডিভাইডেড বাই cos স্কয়ার ওমেগা টি সমান সমান tan স্কয়ার ওমেগা টি। tan omega t equal to √1। √1 সমান সমান হচ্ছে 1। সো ওমেগা টি সমান সমান কি হবে, tan ইনভার্স 1। tan ইনভার্স 1 এর মান কত, মানে tan কত ডিগ্রি হইলে 1 মান হয় 1? 45 ডিগ্রি। 45 ডিগ্রি স্যার, 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। সো ওমেগা টি সমান সমান পাই বাই 4, পাই বাই 4 হচ্ছে 45 ডিগ্রি। আমরা জানি ওমেগা সমান সমান কি 2 পাই বাই টি, টি সমান সমান পাই বাই 4। তো এখান থেকে আমরা পাই পাই কেটে দিতে পারি, যদি কেটে দেই তাহলে থাকে কি 2t বাই ক্যাপিটাল টি সমান সমান 1/4। ওকে, টি সমান সমান যেটা আসে ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 8। ঠিক আছে, তার মানে টাইম পিরিয়ডের 8 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এই সময়টাতে কি হবে, পটেনশিয়াল এনার্জি কারেন্ট এনার্জি মানগুলা সমান হবে। স্যার tan ওমেগা টি সমান 1, এই লাইন থেকে একটু নিচে একটু ক্লিয়ার করলে ভালো হতো স্যার। আচ্ছা, tan ওমেগা টি সমান সমান 1, তাহলে ওমেগা টি সমান সমান কি হবে, tan ইনভার্স 1 মানে জি হচ্ছে স্যার। কোন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে tan এর মান হচ্ছে 1। তো সেটা হচ্ছে কত, 45 ডিগ্রি। ওমেগা টি সমান সমান 45 ডিগ্রি। তো 45 ডিগ্রিকে আমরা পাই বাই 4 লিখলাম, মানে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি ডিভাইডেড বাই 4 হচ্ছে 45 ডিগ্রি। এরপরে যেটা করছি ওমেগার মান ধরছি আমরা 2 পাই বাই টি, আমরা যেটা জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। তো 2 পাই বাই টি ইনটু স্মল টি বাই হচ্ছে পাই বাই 4। এই পাশে পাই পাই কেটে দিছি, তাহলে থাকে কি 2t ডিভাইডেড বাই টি সমান সমান 1/4। তো এখান থেকে যদি শুধু টি এর মানটা বের করি তাহলে কি হবে, টি উপরে চলে যাবে আর 2 নিচে চলে যাবে, তাহলে কি হয় t/8। ঠিক আছে, স্যার আসলে ওই 2 পাই বাই টি আর হচ্ছে ছোট টি সমান সমান পাই বাই 4, এই লাইনটা একটু স্যার। এটা জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, তো ছোট করে লেখা হয়েছে তো। ওমেগা সমান সমান কত,
2π/t না? জি স্যার, জি স্যার। ওকে, ইনটু t π/4, ঠিক আছে? ও আপাতত জি স্যার, জি স্যার। এরপরে আমরা কি করব, এই t এর মানটা বের করব। t এর মান যদি বের করি, এইটাকে ওই পাশে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। ভাগ করলে কি হবে, উল্টে যায় না? জি স্যার। তাহলে এই যে পাই পাই কাটা, তাহলে থাকতেছে t/, হ্যালো স্যার। স্যার বলো। স্যার আমার একটু সমস্যা ছিল স্যার, ওই যে সাইন স্কয়ার ওমেগা টি বাই কস স্কয়ার ওমেগা টি, স্যার এটা ভাগ করার পরে আমরা পাইছি স্যার টেন স্কয়ার ওমেগা টি। হ্যালো স্যার। হুম। তারপর স্যার ওই টেন স্কয়ার ওমেগা টি কি স্যার আমরা রুট দ্বারা কি স্যার ভাগ করছি স্যার এই স্কয়ারটাকে? জি স্যার। না, এটাকে আমরা বর্গমূল করছি। স্যার বর্গমূল করছি, বর্গমূল, রুট করছি, ঠিক আছে? tan স্কয়ার ওমেগা টি কে রুট করছি, তাহলে tan ওমেগা টি, আর 1 কে রুট করছি, তাহলে 1। জি স্যার। এখন কেউ আমাকে বলতে পারবা যে একটা কমপ্লিট টাইম পিরিয়ডের মধ্যে কয়টা জায়গাতে সাইন মানে পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি মান সমান হবে? ছয়টা হয়ে গেছে। ছয়টা? ছয়টা কেন? আমি যেখানে আঁকছি বলে? স্যার 3টা। 3টা না, এটা হবে হচ্ছে 4টা। 3টা 4টা হবে পূর্ণ সাইকেলের 4টা হচ্ছে 1 2 3 4। এখান থেকে শুরু, এখানে গেলে একটা পূর্ণ সাইকেল হবে আর কি। জি স্যার। এর মধ্যে 1টা 2টা 3টা 4টা। 4টা। এখান থেকে যদি শুরু হয়, তাহলে এখান থেকে গিয়ে এখানে গিয়ে শেষ হবে। তাহলে 1টা 2টা 3টা 4টা। স্যার হাফ আর হাফে ফুল সাইকেল হবে না? এখানে পূর্ণ সাইকেলে কয়টা আসতেছে তাহলে সাইন? এখানে দেখো, নরমালি যখন আমরা সাইন ওয়েভ করি তখন তো কিছু উপর নিচে থাকে, তাই না? জি স্যার, জি স্যার। এখানে যেমন ডাবল, এখানে একটা গেলে একটা হবে, হুম। আর এখানে কিন্তু সবগুলোই উপরে, মানে এইটাও কিন্তু উপরে। ও আচ্ছা আচ্ছা, তাহলে 3টাতে 4টাই হবে। ওকে। আচ্ছা, এরপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এই যে একটু আগে গ্রাফ গুলা যদি একটু দেখাই, আমি যদি একটা জিনিস একটু খেয়াল করাই, হচ্ছে এই যে আমরা যেটা পড়তেছিলাম, এই গ্রাফটা, এই গ্রাফের বিভিন্ন পজিশনে আমার কি এনার্জি মান এক এক রকম না? এনার্জি মান কি সেম সব জায়গাতে? মানে কাইনেটিক এনার্জি মান বা পটেনশিয়াল এনার্জি মান এক এক জায়গায় এক এক রকম না? এখানে একরকম, এখানে তার চেয়ে একটু বেশি, এখানে তার চেয়ে একটু বেশি, এখানে সবকিছু আবার কমে গেছে। আবার পটেনশিয়াল এনার্জি ক্ষেত্রেও একই জিনিস, ঠিক আছে? সব জায়গার ক্ষেত্রে এরকম কম বেশি আছে। তাহলে আমি যদি বলা হয় যে একটা পার্টিকেলের জন্য এবার মানে কতটুকু কাইনেটিক এনার্জি থাকে, সেটা কি আমরা বলতে পারবো? আমরা কিন্তু বলতে পারতেছি না, কারণ এক একজনে এক এক রকম, ঠিক আছে? তো এটা কিন্তু বলা যাচ্ছে না। তো এই জন্য যেটা করতে হবে যে আমাকে যদি বলা হয় যে একটা সিম্পল হারমোনিক মোশন অসিলেট করে এরকম একটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি কত,
তাহলে আমি কি বলবো, বলতে পারবো না। তো ওই সময় আমার যেটা করতে হবে যে সবগুলা পার্টিকেলের এনার্জি, মানে একটা পার্টিকেলের সবগুলা পজিশনে এনার্জি কি করতে হবে, যোগ করে তারপরে মানে ভাগ করতে হবে, এরকম একটা অ্যাভারেজ বাই করতে হবে। এরকম একটা কোশ্চেন আমাদের আছে যে অ্যাভারেজ পটেনশিয়াল এনার্জি বা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করার। তো এই কোশ্চেনটা একটু কমপ্লেক্স, একটা ক্যালকুলেশন করতে হয়, যদি খুব সহজ টাইপের। তো এখন তোমরা যদি সাহস পাও তাহলে আমি করাবো, আর সাহস না পেলে আসলে ফুলটা করাবো না, ঠিক আছে? তো আমি জাস্ট হচ্ছে সহজভাবে এই জিনিসটা আমি একটু করে দিচ্ছি, ঠিক আছে? খুবই সহজভাবে করে দিব, মানে কঠিন ভাবার কিছু নাই, দেখে অনেকে ভয় পায়। ঠিক আছে, সহজভাবে করে দিচ্ছি, তাইলেই হবে। আস্তে 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 কার স্যার এটা কি সহজ হবে ওইটার মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সহজভাবে করে দিব, সমস্যা নাই। আচ্ছা, জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এরকম যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি মান বের করতে হবে। তো আমরা কাইনেটিক এনার্জির যে মান সেটা কি জানি আগে থেকে, যে ই কে সমান সমান হাফ কে এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস 5, এটা আমরা জানি। তো এটা কি, মানে এটার অনেকগুলা মানে বিভিন্ন পজিশনে কাইনেটিক এনার্জি ওই একই পার্টিকেলের মান বিভিন্ন রকম। সো তো একটা ঝামেলা হয়ে গেল, তাহলে আমার কি করতে হবে, সব পজিশনে সব কাইনেটিক এনার্জি মানগুলাকে যোগ করতে হবে। এই কাজ যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে, আমার ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে টি টাইম পর্যন্ত, মানে একেবারে 0 টাইম থেকে টাইম পিরিয়ড, একটা ফুল টাইম পিরিয়ডের পুরো টাইম পর্যন্ত আমার সবগুলা পজিশনে কাইনেটিক এনার্জি বিভিন্ন যে মান আছে সবগুলাকে আমি যোগ করে ফেলবো, ঠিক আছে? সবগুলাকে আমি যোগ করে ফেলবো, তাহলে ই কে ডিটি 0 থেকে টি টাইম পর্যন্ত। তাই সবগুলোকে আমি যদি যোগ করি তাহলে কি টোটাল এনার্জি পাবো। তাহলে আমার তো দরকার এভারেজ এনার্জি, এভারেজ এনার্জি বের করতে কি হবে, টোটাল এনার্জিকে যা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে, তার মানে টোটাল টাইম দিয়ে আমি ভাগ করে দিই। তাহলে এখন যে মানটা আসবে সেটা হবে আমার কি, ই এভারেজ, মানে ই কে এটার এভারেজ এনার্জি বের হবে, ঠিক আছে? তো এটা আমরা একটু করার চেষ্টা করি, এই ক্যালকুলেশনটা একটু করার চেষ্টা করি। তো 1/t এটাকে আমি সামনে নিয়ে আসি, যেহেতু এটাকে ক্যালকুলেশন মানে ই করা লাগতেছে না, ইন্টিগ্রেশন করা লাগতেছে না। এখানে থাকতেছে 0 থেকে টি, ই কে মানে কি হাফ কে এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস 5 ডিটি। এখানে আমার কনস্ট্যান্ট কি কি আছে, কনস্ট্যান্ট আছে হচ্ছে হাফ কে এ স্কয়ার। হাফ কে এ স্কয়ারকে আমি সামনে নিয়ে আসি, ঠিক আছে? এটা সামনে নিয়ে আসি, তাহলে সামনে নিয়ে আসলে কি হবে, কে এ স্কয়ার 2t, মানে আগে টি আসলো, এটা না অ্যাড হয়ে গেল, 0 থেকে টি cos স্কয়ার ওমেগা টি প্লাস 5 ডিটি। এখন cos স্কয়ার থিটা, মানে এটা cos স্কয়ার ওমেগা টি প্লাস 5 মানে কি, cos স্কয়ার থিটা। এটাকে আসলে ডিফারেন্সিয়েট করার মতো মানে কোনো ফর্মুলা নাই, ঠিক আছে? এটাকে ডিফারেন্সিয়েশন করার মতো কোনো ফর্মুলা নাই। তো কি করতে হবে তাইলে, তাহলে এটা একটু ভাঙাইতে হবে। কিভাবে ভাঙাইতে পারি, তো সেই ভাঙানোর জন্য আমি একটা কাজ করতেছি। কাজটা কি, উপরে নিচে দুই জায়গায় আমি 2 দিয়ে গুণ করে দিব, মানে উপরে আমি 2 দিয়ে গুণ করব, নিচেও আমি 2 দিয়ে গুণ করব, করতেই তো পারি তাই না? উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করা যায়। তো এইটা করার পরে আমাদের লাভটা কি হয়েছে, তাইলে একটা ফর্মুলাতে চলে আসে। ফর্মুলাটা হচ্ছে কি 2 cos স্কয়ার থিটা, এই ফর্মুলা। এটা মানে কি 1 প্লাস cos 2 থিটা, এরকম একটা ফর্মুলা। 2 cos স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস cos 2 থিটা। তাহলে আমরা এটাকেও ভাঙাইতে পারবো, 2 cos স্কয়ার ওমেগা টি প্লাস 5 কে লিখতে পারবো 1 প্লাস cos 2 ওমেগা টি প্লাস 5, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা?
হ্যালো, স্যার আরেকবার স্যার। আরেকবার কোন জিনিস? স্যার এখান থেকে একটু আরেকবার দেখান স্যার। আমি যেটা করছি উপরে নিচে 2 দ্বারা গুণ করছি। তো সে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা। তো আমি এখন এইটাকে ওরকম করে ভাঙাবো কি লিখবো? 2 cos স্কয়ার থিটা সমান লিখবো আমি 1 প্লাস cos 2 ওমেগা টি প্লাস থিটা, এরকম করে ভাঙিয়ে দিব। জিনিসটা হবে এরকম, a স্কয়ার 4t 0 থেকে t 1 প্লাস cos 2 ওমেগা টি প্লাস 5 ঠিক আছে, বোঝা গেছে? বলো, বুঝছো? স্যার k স্কয়ার বাই 2t x স্কয়ার দিছেন স্যার? না স্যার গুণ, না স্যার নিচে ও স্যার 2t into 2 ইনটু 2, আচ্ছা 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 জি স্যার, তারপর 2 দ্বারা দুই পাশে গুণ করে দিছি। হ্যাঁ, উপরে নিচে গুণ করছি, দুই পাশে না, উপরে নিচে লব হবে। উপরে। আচ্ছা 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 আচ্ছা, এখন যেটা করব যে দুইটাকে ভাগ করে দিব। এখানে যেহেতু প্লাস আছে মানে কি, আমি দুইটাকে দুই পাশে ভাগ করে দেব। কিভাবে? এরকম, ka স্কয়ার বাই 4t 0 থেকে t 1 ইনটু যে dt আছে পরে একটা 1 ইনটু dt প্লাস ka স্কয়ার বাই 4t 0 থেকে t cos 2 ওমেগা টি প্লাস 5। বুঝা গেছে? আমি দুই পাশে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। স্যার এই লাইনটা আরেকটা আবার যদি বুঝে দিতেন। জিনিসটা হচ্ছে এরকম যে a b প্লাস c ইনটু d, এরকম যদি হয় তাহলে কি লিখবো আমরা? a b d প্লাস a c d, এরকম লিখবো না? এখানেও তাই করছি আমরা। ডিটির পরে কি প্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, ডিটির পরে মানে 1 ইনটু ডিটি প্লাস হবে, গুণাকারে আছে এটা। হ্যাঁ, প্লাস আলাদা আলাদা হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এটা আলাদা, ওইটা আলাদা, মানে এই প্লাস দিয়ে আমি দুই পাশে আলাদা করে দিচ্ছি। আচ্ছা এটাও কমন, এটাও কমন, ঠিক আছে? আর এই দুটো হচ্ছে আলাদা। তো দুইজনকে দুই সম্পত্তি দিয়ে দিচ্ছি, ওরে ওইটাও দিয়ে দিচ্ছি, এটাও দিয়ে দিচ্ছি, ওরেও হচ্ছে ওরে দিয়ে দিচ্ছি, ওরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? গ্রামে ই হয় না, বা দুই ভাই ভিন্ন হয়ে যায় না, আলাদা হয়ে যায় না, এরকম আলাদা করে। স্যার ক্লিয়ার। এখন কি করতে হবে সেটা হচ্ছে এরকম যে ka স্কয়ার বাই 4t 0 থেকে t 1 ইনটু dt মানে কি? শুধু dt। dt কে ইন্টিগ্রেট করলে কি হয়? dt কে ইন্টিগ্রেট করলে কি হয়? আমরা তো জানি dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? 1 dx কে ইন্টিগ্রেট করলে হয় x, শুধু x, তাই না? ঠিক একইভাবে dt কে ইন্টিগ্রেট করলে হয় dt কে ইন্টিগ্রেট করলে হয় শুধুমাত্র t। আচ্ছা, সেটা হচ্ছে এরকম ka স্কয়ার বাই 4t, এটাকে যে আমরা ইন্টিগ্রেট করি
জিনিসটা হচ্ছে এরকম যে এখানে টি এর পাওয়ার হচ্ছে কত, 0। তাহলে কি হবে, ফর্মুলা হচ্ছে টি n প্লাস 1, n হচ্ছে 0, n প্লাস 1 নিচে কি হবে n প্লাস 1, 0 প্লাস 1, তাহলে হয়ে যাবে কত, 0 থেকে t, থাকবে ka স্কয়ার বাই 4t, তাহলে হবে কি শুধু t, 0 থেকে t পর্যন্ত, তাহলে হয়ে যাবে ka স্কয়ার বাই 4t, একবার 0 t একবার 0, তাহলে থাকবে ka স্কয়ার বাই 4t t, t t কাটা, থাকবে হচ্ছে কত, ka স্কয়ার বাই 4। তোমরা বলতেছো স্যার তাহলে পাশের এইটুকু কি হলো, তাই না, ওইটার মান হয়ে যাবে 0। ঠিক আছে, লেখার দরকার না, পাশের এই পুরাটুকুর মান হচ্ছে 0। এখন বলো যে ওই কিভাবে 0 হইতেছে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে, সেটা তোমাদের করা লাগবে না, আমি তোমাদের দেখিয়ে দিব যে এভাবে 0 হয়, কিন্তু এখন আমি যা করছি এইটুকু বুঝতে পারছো কিনা। জি স্যার। এখন যা করছি এটা যদি তোমরা বুঝতে পারো, দেখো এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, হাফ ইন্টু হাফ কে স্কয়ার, তাহলে হাফ ইন্টু হাফ মানে কি 1/4, জি স্যার 1/4। তো এটাকে লেখা যায় যে হাফ ইন্টু ই মানে টোটাল এনার্জি, এভারেজ পটেনশিয়াল এনার্জি হবে কি, পটেনশিয়াল মানে টোটাল এনার্জি অর্ধেক, বা একইভাবে এভারেজ কাইনেটিক এনার্জি হয় টোটাল এনার্জি অর্ধেক। তো এই পর্যন্ত ক্লিয়ার সবাই, এই পর্যন্ত সবাই ক্লিয়ার, শুধুমাত্র এইটার মান কিভাবে 0 হইলো সেটা জানা না, তাই তো? জি স্যার। জি স্যার, শুধু এই পাশে এই দুইটা আমার একটু স্যার সমস্যা মনে হচ্ছে স্যার। কোনটা? স্যার সরাসরি যে স্যার এই যে 0 লিখলাম, জি স্যার এই মানটা একটু ওটা আমি দেখাই নাই, এটা দেখাচ্ছি ওটার মান কিভাবে 0 হইলো। তো এখন ওইটা রেখে বাকি সব দেখে, আমি দাবি করছি যে ka স্কয়ার বাই 4t 0 থেকে t cos 2 ওমেগা t প্লাস 5 dt, এটার মান হচ্ছে 0। এটা কিভাবে হয়, তো এটা কিভাবে হয় সেটা যদি আমি দেখতে চাই, যেটা করতে হবে 2 ওমেগা t প্লাস 5 এটাকে ধরতে হবে x, ধরে নিলাম 2 ওমেগা t প্লাস 5 এটা হচ্ছে x, তাহলে এটাকে যদি আমি টাইমের সাপেক্ষে একবার দুই পাশে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হচ্ছে, তাহলে এখানে যেটা হবে, স্যার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। বুঝতে পারছো না? ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আজান দিচ্ছে। স্যার আজানটা শেষ হলে মনে হয় ভালো। শেষ হবে, হ্যাঁ।
আরেকটা মসজিদ আজান শুরু হয়েছে, তো তোমরা কি এখন শুনতে পাও কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে, তো এটাকে আমি একটু ভেঙে লিখি, টু ওমেগা টি প্লাস 2 সমান হচ্ছে x। তো আমি যদি এটাকে মানে এই অংশটুকুকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো একবার, তো টাইমের সাপেক্ষে যদি দুই পাশে ডিফারেন্সিয়েশন করি, তখন দুই পাশে আমি ddt বসাবো আর কি। দুই পাশে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, আচ্ছা তো আমরা এখন ডিফারেন্সিয়েশন একটু পারি। 2 ওমেগা টি এর মধ্যে কনস্ট্যান্ট কি? টু ওমেগা টি তে কনস্ট্যান্ট কি? 2 ওমেগা, তাই না? হ্যালো, জি স্যার 2 ওমেগা। হ্যাঁ, তো 2 ওমেগার সামনে চলে আসলো, টি কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? টি কে টি স্যার 1 ডিফারেন্সিয়েশন করলে হয় 1 প্লাস 2 ফাই, এটা হচ্ছে পুরোটাই কনস্ট্যান্ট। তো কোনো কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে কি হয়? স্যার 0 হয়। 0 হয়। এই পাশে হচ্ছে আমার dx বাই dt। তো এখান থেকে আমি আসলে t এর মানটা বের করব, ঠিক আছে? তো এখান থেকে যদি t এর মান বের করি তাহলে কি হবে? 2 ওমেগা সমান সমান dx বাই dt, তাহলে dt সমান সমান হবে 1/2 ওমেগা dx। ঠিক আছে, dt সমান সমান 1/2 ওমেগা dx। ওকে, তাহলে আমি এখানে এই মানগুলা বসায় দিই। মানগুলা বসায় দিই কি হবে? এই যে পাশে k স্কয়ার বাই 40, ওইটা তো আমি আপাতত বাদ রাখি, ওটা নিয়ে আমার আসলে মাথা ব্যথা নাই, এটা আমরা পরে জায়গা মতো বসে দেব। সো 0 থেকে t cos 2 x 2 ওমেগা t প্লাস 5 সমান সমান x, আর dt সমান সমান কত? 1/2 ওমেগা dx। ঠিক আছে, তাহলে এটা হয়। তো এখানে কনস্ট্যান্ট হচ্ছে 1/2 ওমেগা, ওটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে 0 থেকে t cos x dx। এখানে যেহেতু আমি আসলে ওই যে ই গুলা চেঞ্জ করে দিছি, t এর জায়গায় x নিয়ে আসছি, তো সেই অনুযায়ী আসলে এই লিমিট গুলাও চেঞ্জ করা দরকার, কিন্তু মানে ও পর্যন্ত আমাদের যাওয়া লাগবে না, তার আগে বুঝে যাবো যে কেন শূন্য হয়। এই জন্য ওটার কাজ আমি আর করতেছি না। So cos x dx, তো cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos x মাইনাস sin x। সরি, cos x কে আমি ইন্টিগ্রেশন করলে কি হয়? সরি স্যার মাইনাস sin না, cos x কে ডিফারেন্সিয়েশন করলে ইন্টিগ্রেশন হ্যাঁ sin x স্যার sin x হয়। cos x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে sin x। আচ্ছা, তাহলে এটা হবে sin x, sin x 0 থেকে t পর্যন্ত। তো sin x, x এর মান কত? 2 ওমেগা t প্লাস 5। তাহলে আমরা আগে আবার আগের মানটা বসিয়ে দেব। ঠিক আছে, ইন্টিগ্রেশন করা শেষ, আবার আগের জায়গা যার কাছে যা ধার দিয়েছিলাম সেগুলো আমরা নিয়ে দেব। ঠিক আছে, তো x এর জায়গায় 2 ওমেগা t প্লাস 5 এটা আবার বসিয়ে দেব। তো এটা আমি মুছে ফেলি। আচ্ছা, 1/2 ওমেগা
সাইন 2 ওমেগা টি প্লাস 5 শূন্য থেকে টি পর্যন্ত। ঠিক আছে, এখন 1/2 ওমেগা সাইন 2, একবার কি বসাইতে হবে, বড় হাতের ক্যাপিটাল টি বসাইতে হবে, তাহলে ওমেগা ক্যাপিটাল টি প্লাস 5। ঠিক আছে, এটা আমি একবার বসাইলাম। আচ্ছা, মাইনাস সাইন 2 ওমেগা টি এর জায়গায় বসাবো 0, তাহলে 2 ওমেগা 0 প্লাস 5। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। 1/2 ওমেগা সাইন 2 ওমেগা মানে কি 2 পাই বাই টি, ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি ইন্টু টি প্লাস 5 মাইনাস সাইন 2 ওমেগা নট মানে 0, তার মানে শুধু 5 থাকবে। আচ্ছা, তো এইখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমার 80 কাটা, তাহলে আলটিমেটলি থাকতেছে 1/2 ওমেগা সাইন 4 পাই প্লাস 2 পাই মাইনাস সাইন 2। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার হয় তাহলে তো ঠিক আছে। তাহলে আমরা যেটা করব, আমরা জানি যে এই যে 4টা কোঅর্ডিনেট সিস্টেম, এর মধ্যে কি এখানে অল পজিটিভ, তাই না? সাইন আর কোসেক, এখানে হচ্ছে ট্যান কট, এখানে হচ্ছে সেক আর কট। ঠিক আছে, তো এখন দেখতেছি এখানে কি সাইন 4 পাই প্লাস 2 পাই, তাহলে কি হবে, এখান থেকে এই পর্যন্ত পাই, এটা হচ্ছে 2 পাই, 3 পাই 4 পাই প্লাস 2 পাই, তার মানে এটা কি অল পজিটিভে, তাই না? তো অল পজিটিভে যদি যাই, অল পজিটিভে গেলে কি আর নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই, তার মানে এটা হচ্ছে কি পজিটিভ, তার মানে এটা এই কোঅর্ডিনেটে থাকবে, তার মানে পজিটিভ। এরপরে এখানে আছে 4 পাই, 4 পাই মানে কি, 4 পাই মানে হচ্ছে 8 ইন্টু পাই বাই 2, পাই বাই 2 এর 8, মানে পাই বাই 2 কে 8 দিয়ে গুণ করতে হবে, তো জোড় গুণিতক, তো যেহেতু জোড় গুণিতক তার মানে এটাও কোনো ধরনের চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই, যা আছে তাই থাকবে। তো এরকম যদি কিছু হয় যে সাইন পাই বাই 2 এর জোড় গুণিতক হইল, এখানে কি আছে 4 পাই প্লাস 2 পাই, তো এটা কি হবে সাইন 2 পাই। এটা কি জানো তোমরা? হ্যাঁ, ত্রিকোণমিতিতে এগুলো পড়ার কথা। জিনিসটা হচ্ছে এরকম যে সাইন পাই বাই 2 ইন্টু 5 যদি হয়, তাহলে যেহেতু বিজোড় গুণিতক এই জন্য কজ হয়ে যাবে এটা, কিন্তু এটা যদি 2 ইন্টু পাই বাই 2 হয় তাহলে চেঞ্জ হবে না, তাহলে হবে সাইন থিটা। এই জিনিসগুলো কি জানো? মানে একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ না কিছু একটা বলো। না স্যার। আচ্ছা, সো এইগুলো হচ্ছে ত্রিকোণমিতির নিয়ম। আমার এই যে এটা সাইন 4 পাই ইন্টু 2 পাই, এটা যে কোঅর্ডিনেটে যাবে সেই কোঅর্ডিনেটে যদি সাইন পজিটিভ থাকে তাহলে সাইন হবে পজিটিভ। তো এখানে আমি দেখতে পাচ্ছি এটা এই ফার্স্ট কোঅর্ডিনেটে যাচ্ছে, সো এখানে সবই পজিটিভ, তো এটা পজিটিভ হবে। আরেকটা নিয়ম হচ্ছে যে 4 পাই এটা পাই বাই 2 এর, মানে এই অংশটা যদি পাই বাই 2 এর জোড় গুণিতক হয় তাহলে যা আছে তাই থাকবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এটা পাই বাই 2 এর সাথে 8 দিয়ে গুণ করলে 4 পাই হয়, তার মানে পাই বাই 2 এর জোড় গুণিতক আছে, তার মানে যা আছে তাই থাকবে, তার মানে এটা সাইন 2 পাই থাকবে। তো এটা যদি সাইন 2 পাই থাকে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, তাহলে ব্যাপারটা দাঁড়ায় 1/2 ওমেগা
sin 2 phi minus sin 2 phi, তো বুঝতেই পারতেছো 1/2 ওমেগা ইনটু 0 তো আলটিমেটলি সমান, ঠিক আছে। তো শূন্য যে স্যার হয়, এটা হ্যাঁ স্যার এটা তো শুধু বোঝার জন্য, ওইখানে তো স্যার যে প্রমাণটা তুমি করালেন আর কি। আচ্ছা, স্যার এটা শুধু বোঝার জন্য বলতে আমি মানে অনেক ক্লাসে এটা করতে বলি, তো যেহেতু তোমাদের মানে কিছু জিনিস একটু আছে, তো তোমাদের এটা লিখতে হবে না, জাস্ট ওইখানে ডিরেকশন মধ্যে দিলেই হবে। তো তোমরা যেটা করবা যে এখানটাতে একটা জিনিস লিখে দিতে পারো যে বাট দ্য অ্যাভারেজ ভ্যালু of both a sine and cosine function over a complete cycle or a whole time period is 0, ঠিক আছে। মানে এটা আসলে কি ছিল, এটা ছিল হচ্ছে এরকম cos cos থিটার মান, cos থিটার আমি কি মান বের করতেছি, এভারেজ ভ্যালু বের করতেছি 0 থেকে t পর্যন্ত, ঠিক আছে। সো cos বা sin যে কোনো ফাংশনেরই আমি যদি কমপ্লিট সাইকেলে বা হোল টাইম পিরিয়ডে একটা এভারেজ ভ্যালু বের করি, তাহলে সেই এভারেজ ভ্যালুর মান সবসময় 0 হয়। তো তোমরা এই যে এইখানটাতে মানে এই যে এইখানে যে মানগুলো আসবে সেই মানটা ডিরেক্টলি 0 বসিয়ে দিতে পারো, আমি যেভাবে প্রথমবার করে দিচ্ছি। ওকে স্যার। তো এটা একই সাথে পটেনশিয়াল এনার্জির জন্য হয়, পটেনশিয়াল এনার্জির জন্য একই কথাই, জাস্ট হচ্ছে আমাদের ওইখানে ছিল সাইন স্কয়ার থিটা, এখানে হবে কজ স্কয়ার থিটা। তো ওইখানে সাইন স্কয়ার থিটার ক্ষেত্রে যে ফর্মুলা ছিল সেটা ছিল এরকম, ওখানে ছিল কজ স্কয়ার থিটা, ফর্মুলা ছিল 2 cos স্কয়ার থিটা সমান সমান কি ছিল 1 প্লাস cos 2 থিটা, তাই না? 1 প্লাস cos 2 থিটা, cos 2 থিটা এরকম একটা ফর্মুলা ছিল। আর এখানে যেটা হবে, এখানে cos এর জায়গায় আসবে sin 2 sin স্কয়ার থিটা। তো এখানে ফর্মুলাটা কি আসবে, এখানে একই ফর্মুলা, জাস্ট কি হবে, জাস্ট এই যে sin এর এই 1 প্লাস cos 2 থিটার জায়গায় 1 মাইনাস cos 2 থিটা, তারপরে একই জিনিস। তারপরে কি পরের পার্টটুকু তো আমার শূন্যই হচ্ছে, তো শূন্য কোন জায়গা থেকে বিয়োগ হওয়া, শূন্য কোন জায়গায় যোগ হওয়া, মানে কোন আছে, ডিফারেন্স আছে? না কোনো স্যার। difference নাই, ঠিক আছে। তো তোমাদের কাজ থাকবে নেক্সট ক্লাসে এটা আমাকে একটু করে দেখানো, বাসায় এটা প্র্যাকটিস করবা, আমি যেভাবে করে দিলাম ওইভাবে, যেটা তোমরা আসলে করতে পারো কিনা, ঠিক আছে। আমি একটা যেহেতু করে দিলাম, আরেকটা তো একই জিনিস জাস্ট দুইটা লাইনে কজ আর সাইন থাকবে। এখানে যে 2 cos স্কয়ার থিটা ছিল সেটাকে লিখছো 1 প্লাস cos 2 থিটা, মানে 2 cos স্কয়ার ওমেগা টি প্লাস ফাই কে লিখছো 1 প্লাস cos 2 ওমেগা টি প্লাস ফাই। এরপর একটাতে লিখতে হবে জাস্ট এইটুকু ডিফারেন্স যে 2 sin স্কয়ার ওমেগা টি প্লাস ফাই, এটা হচ্ছে 1 মাইনাস cos 2 ওমেগা টি প্লাস ফাই। তো এই cos 2 ওমেগা টি প্লাস ফাই এটার মান তো 0, তো আগের পার্টটুকু আর পর এর আগের বার যা করছো তো একই জিনিস। তো এটা আমি আশা করি যে তোমরা করতে পারবা, তো বাসায় করে আমাকে নেক্সট ক্লাসে জানাবা যে তোমরা করতে পারছো কিনা। তো এখান থেকে আমরা আসলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে এভারেজ পটেনশিয়াল এনার্জি বা এভারেজ কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে টোটাল এনার্জি বা মেকানিক্যাল এনার্জি অর্ধেক, ঠিক আছে। তো এরপরে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে লিসাসুস ফিগারস। আমরা আসলে কিছু জিনিস স্কিপ করে যাই, যেহেতু আমাদের পরীক্ষা ডেটও হয়ে গেছে 1 তারিখে, তো আমরা ক্লাস পাবো হচ্ছে আর 12 তারিখে একটা, 19 তারিখে একটা, আর 26 তারিখ, মানে 6টা ক্লাস পাবো। তো ছোট ছোট কিছু জিনিস আমরা চাইলে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না সেগুলো স্কিপ করে যাবো এখন। আচ্ছা, তো আমরা এখানে তাহলে কি আগামী দিন থেকে স্যার বুধবার ক্লাস বাদ হয়ে যাবে? হ্যাঁ, বুধবারের ক্লাস আমাদের আর করা লাগবে না। ওকে স্যার। আচ্ছা, এখন তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে আজকে ক্লাসে এখন পর্যন্ত যা পড়াইছি, ঠিক আছে, এর উপর তোমাদের ক্লাস টেস্ট হবে, এবং সেই ক্লাস টেস্ট হচ্ছে কবে, আগামী 19 তারিখ। 19 তারিখ, ঠিক আছে। তোমাদের সিআর যেন কে, সিআর কই? স্যার বলেন।
আচ্ছা জুলফিকার তোতা, তুমি হচ্ছে একটু ইসে লিখে দিবা, এটা হচ্ছে গুগল ক্লাসরুমের হ্যাঁ স্ট্রিমের মধ্যে লিখে দিবা যে 19 তারিখে একটা ক্লাস টেস্ট হবে, সিলেবাস হচ্ছে কি এই পর্যন্ত, যে এটা কত পেজ, 13 পেজের এভারেজ পটেনশিয়াল এনার্জি পর্যন্ত হচ্ছে সিলেবাস। ঠিক আছে জি স্যার। জুয়েল, তুমি কিছু বলতে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তো আমরা আরেকটু পড়ি। ওকে, তো আমরা এখন একটা জিনিস করবো, সেটা হচ্ছে টর্ক। টর্ক জিনিসটা কি? আচ্ছা কেউ কি কিছু বলতে যাচ্ছে? জাকির হোসেন রানা, তোমার কথা আমরা আসলে শুনতে পাচ্ছি না, তুমি কিছু বলতে চাইলে চ্যাট বক্সে লেখো। আচ্ছা টর্ক জিনিসটা কি? Torque is a measure of how much force acting on an object to cause rotation. আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে কোন একটা জায়গায় কোনো কিছু অ্যাপ্লাই যখন করি, মানে যে যার ফলে কোন একটা অবজেক্ট কি হয়, গতিশীল হয়, বা গতিশীল অবজেক্টের গতি আরো বেড়ে যায়, বা কোন অবজেক্টের গতি কমে যায়, তো সেই জিনিসকে আমরা বলি হচ্ছে ফোর্স। ঠিক আছে, যে বাহ্যিক কারণে স্থির বস্তু গতিশীল হয়, বা গতিশীল বস্তু গতির পরিবর্তন হয়, সেটাকে আমরা বলি ফোর্স। তো এইরকম কোন একটা ফোর্স যেটা অ্যাপ্লাই করলে কি হয়, কোন একটা অবজেক্ট সে হচ্ছে ঘোরা শুরু করে দেয়, তো সেটাকে বলা হয় টর্ক। মানে কৌণিক রৈখিক পথে যেটাকে আমরা বলতাম টর্ক, কৌণিক ক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে কি টর্ক। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা বলি যে রৈখিক ক্ষেত্রে যে জিনিসটাকে আমরা বলতাম ম্যাস বা ভর, কোন একটা বস্তুর ভর, ওই জিনিসটাই কৌণিক ক্ষেত্রে আমরা বলবো মোমেন্ট অফ ইনার্শিয়া। কারণ যখন একটা বস্তু কৌণিক পথে রৈখিক পথে ঘুরে, মানে কৌণিক পথে ঘুরে, তখন তার ভরটা অবশ্যই সে যে অক্সিসে কেন্দ্র করে ঘুরে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে স্যার, এই কৌণিক পথটা কি স্যার? এইরকম বৃত্তাকার পথে ঘোরা, যে কোনো অ্যাঙ্গেল করে ঘোরা, এরকম। তোমাদের এই গ্রামে যাদের বাড়ি তারা এরকম একটা জিনিস নিশ্চয়ই দেখছে, যে দেয় না, গ্রামে যখন ধান হয়, ধানগুলো মাড়াই করে না গরু দিয়ে, আগে করতো, এখন করে কিনে যায় না। জি স্যার, করে স্যার, এখন করে না, আগে করতো স্যার। আগে করতো, ধরো 3টা গরু দিয়ে যদি ধান মাড়াই করে, দাও এখানে জি স্যার, একটা লোহার সাথে স্যার, মানে একটা ইয়ার সাথে থাম্বের সাথে বাঁধা গরুগুলো ঘুরাইতো স্যার। এটাই তো স্যার। 3টা গরু ঘোরাইতো, তাই না? জি স্যার। এখন চিন্তা করো যে এইখানে যে গরু, সে তো ঘুরবে এতটুকু, এই গরুটা ঘুরবে কিন্তু এতটুকু, আর সবার বাইরে যে থাকে ও সবচেয়ে বেশি করবে স্যার। বেশি করতো। এই জন্য যেটা করতো, যে গরুটা একটু দুর্বল ওরা দিত শব্দ। কে সে বলেছে জঙ্গল। রুবেল? জি স্যার। হ্যাঁ, এই যে তোমার ওখান থেকে সাউন্ড হচ্ছে নাকি? আমার কাছে তো সাইড তো কোনো সাউন্ড হচ্ছে না স্যার। তাহলে অন্য কোথাও থেকে হচ্ছিল। তাই হোক, স্যার গ্রামের ভাষায় এটার নাম স্যার জঙ্গল বলে স্যার। না, এক এক এলাকায় তো এক এক জিনিস বলে। জি স্যার। তো এটা আসলে বলা যাচ্ছে না কি বলে আর কি। আমাদের এলাকায় এটাই বলে স্যার। হ্যালো, কিছু তো শুনতে পাচ্ছি না স্যার। স্যার মিউটে আছে। আচ্ছা হ্যাঁ, তো আমার একটা ফোন আসছিল। তো যেটা হয়েছে যে এখানে কিন্তু ডিফারেন্ট হয়, তো একইভাবে
যখন একটা ভর এরকম গতিশীল অবস্থায় থাকে কৌণিক পথে, তখন সে মানে কোন অবস্থান থেকে সে ঘুরতেছে তার উপর ডিপেন্ড করে তার এই মানের পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? তো এটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। এটাকে আই দ্বারা প্রকাশ করা, আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। তো কৌণিক পথে যেটাকে আমরা বলতাম হচ্ছে, রৈখিক পথে যেটাকে আমরা বলতাম ভর, কৌণিক পথে সেটাকে আমরা এখন থেকে বলবো মোমেন্ট অফ ইনার্শিয়া। আবার টর্ক জিনিসটা কি? টর্ক জিনিসটাকে যদি আরেকটু বলি, তোমার বাসার যে দরজা আছে, নর্মাল যে কোনো একটা দরজাকে তুমি যদি মানে দরজা যেটা খোলা মানে আটকানো না এক পাশে, সেটাকে ধাক্কা দিলে কি হবে? উল্টো পাশে পড়ে যাবে, তাই না? আর যে দরজাটা হচ্ছে এক জায়গায় লাগানো স্ক্রু দিয়ে, সেটাকে ধাক্কা দিলে সেটা কি হয়? ঘুরে না? দরজা কি ঘুরে? মানে স্যার একটা বুঝতে পারি নাই স্যার, আবার একটু বলেন। ধরো এই যে এই একটা দরজা, ঠিক আছে, জি স্যার। সেটা কোথাও লাগানো নাই, এটাকে ধাক্কা দিলে কি হবে? উল্টো পাশে পড়ে যাবে। করে জি দেবে স্যার। স্যার। কিন্তু জি এটাকে স্যার। যদি দেয়ালের সাথে স্ক্রু দিয়ে এরকম লাগানো থাকে, তখন কি হবে? সেটা এক সাইডে ঘুরে দেবে। সেটা খুলে অটোমেটিক যাবে স্যার। ঘুরে যাবে। তো এই যে জি দরজায় যে স্যার। আমরা ধাক্কা দেই, সেই ধাক্কাটাকে বলা হয়, সেখানে আসলে ফোর্স দেই না, সেটাকে দেই টর্ক। কারণ এই ধাক্কার কারণে সেখানে একটা অনেক কি তৈরি হয়? রোটেশন তৈরি হয়। মানে কোনো বস্তুকে স্যার শক্তি প্রয়োগ করা মানে শক্তি প্রয়োগ করা কি স্যার? হ্যাঁ, কোনো বস্তুতে আমি যদি শক্তি প্রয়োগ করি, আসলে আমরা যেটাকে ফোর্স বলি আর কি, ধাক্কা দেই, একটা করি, টান দেই, সেখানে কি যদি সেই বস্তুটা গতিশীল মানে গতিশীল হয় এমন ভাবে যে সেটা ঘুরে, তাইলে সেটাকে আমরা বলবো টর্ক। স্যার টর্ক আমরা বলতে পারি না স্যার, কোন বস্তুর উপর মানে বল যে প্রয়োগ করলে স্যার ওই বস্তুটা সামনের দিকে অগ্রসর হবে, কিন্তু স্যার পিছনের দিকে আর আসবে না, তাহলে স্যার না না, ওইরকম কোনো কথা না। স্যার সেক্ষেত্রে তো দরজা স্যার টর্ক প্রয়োগ করলে স্যার এটা তো স্যার সামনের দিকে অগ্রসর হয় স্যার। না, সবকিছুকেই ধাক্কা দিলে মানে ফোর্স প্রয়োগ করলে সেটা সামনের দিকে অগ্রসর হয়। জি স্যার। স্যার ওইটা কি স্যার পিছনের দিকে আর ব্যাক করবে না, এটাই তো বলতে পারি স্যার আমরা। না, তুমি যেভাবে বলতেছো সেভাবে আসলে মানে কোনো কিছু মিন করবে না। আচ্ছা স্যার। কিছুকেই ধাক্কা দিলে সে পেছনের দিকে ব্যাক করে না, তো তুমি কিভাবে বলবো? আচ্ছা, তো এরপর আমরা যে জিনিসটা পড়বো, যার জন্য এই যে আমরা টর্ক আর মোমেন্ট অফ ইনার্শিয়া পড়লাম, সেটা হচ্ছে একটা টরশনাল পেন্ডুলাম। স্যার বলতে পারি তো আমরা কৌণিক বরাবর যে জিনিসটা ধাক্কা দিলে সামনে আগাবে সেটাই হবে টর্ক, হ্যাঁ, এরকম কিছু? এটাও বলতে পারো যে কৌণিক মানে অ্যাঙ্গুলার পথে বা কৌণিক পথে কোনো কিছুর উপর আমি যদি কোনো ধরনের বল প্রয়োগ করি, সেটাই হচ্ছে টর্ক। আচ্ছা, তো আমরা আসলে যেটা পড়বো এটার নাম হচ্ছে টরশনাল পেন্ডুলাম। টরশনাল পেন্ডুলামটা হচ্ছে এরকম যে একটা ডিস্ক, ধরো এরকম একটা ডিস্ক, যে ডিস্কের এই মাঝ বরাবর আমি একটা তার দ্বারা সেটাকে ঝুলাই দিচ্ছি, এবং ঝুলাই দিচ্ছি একটা ফিক্সড ইন থেকে, একটা ফিক্সড একটা জায়গা থেকে একটা তারের মাধ্যমে একটা ডিস্ককে আমি ঝুলাই দিছি, ঠিক আছে? তো এই হচ্ছে আমার এই জিনিসটাকেই বলা হয় টরশনাল পেন্ডুলাম। এটা চাইলে তোমরা দেখতে পারো, এটা ছবি আছে। স্যার কোনো শব্দ আসতেছে না তো? আচ্ছা, তো
এখন কি একটু মানে ব্যাপারটা সম্পর্কে একটা আইডিয়া হয়েছে না যে টর্শনাল পেন্ডুলাম জিনিসটা কি? স্যার কোনো শব্দ টব্দ কিছু কি সাউন্ড পাও নাই? না স্যার কোনো সাউন্ড ছিল না। The torsion pendulum. The torsion pendulum simulation will help to analyze various aspects of the torsion oscillation of a string in a different medium. A body which is suspended by thread or wire twists the suspension first in one direction and then in reverse direction. স্যার সাউন্ড খুব কম, সাউন্ড আছে কিন্তু খুব কম। At one place at all the time. Such an oscillation is called torsional oscillation. Torsion pendulum consists of a massive disc or cylinder or dumbbell suspended by a thin uniform wire which is firmly fixed to a rigid support. The torsion pendulum. The torsion pendulum simulation will help to analyze various aspects of the torsion oscillation of a string in a different medium. A body which is suspended by thread or wire twists the suspension first in one direction and then in reverse direction. But the center of the gravity of the body remains at one place at all the time. Such an oscillation is called torsional oscillation. Torsion pendulum consists of a massive disc or cylinder or dumbbell suspended by a thin uniform wire which is firmly fixed to a rigid support. The mass is rotated towards a small angle above the wire at the axis and release. This makes torsional oscillations. Using this simulation, we can demonstrate tensional oscillations of different objects such as disc, cylinder, dumbbell, etc. Variation of tensional oscillation with change of material of the string, study of variation of amplitude of pendulum with time, study of variation of damping in different mediums such as air, water and olive oil, etc. ঠিক আছে? জি স্যার এখন ঠিক আছে। এরকম একটা টর্শনাল পেন্ডুলামকে যদি আমরা অসিলেট করতে দিই তাহলে স্বাভাবিকভাবেই সেটা কি হবে, মানে এই ডিস্কটা টুইস্ট করবে, মানে মানে এরকম পেঁচাবে, কিন্তু পুরোটা কিন্তু হচ্ছে কি করবে না, ঘুরে যাবে না। তো সেটা কিছু অংশ হচ্ছে টুইস্ট করে আমি যখন ছেড়ে দিব সে আবার উল্টা দিকে কি করবে, অসিলেট করা শুরু করবে। উল্টা দিকে সে আবার কিছু দূর অসিলেট করবে, মানে ঘুরবে, টুইস্ট করবে, আবার সে সামনের দিকে গিয়ে আবার কিছু টুইস্ট করবে, এরকম করে অসিলেট করতে থাকবে জিনিসটা। ঠিক আছে? আলটিমেটলি দেখা যাবে যে ইনিশিয়ালি সে যদি এই পজিশনে থাকে, সে লেফট সাইডে হয়তো এইটুকু টুইস্ট করতেছে, আবার রাইট সাইডে এইটুকু টুইস্ট করতেছে, এরকম করে এই জিনিসটাকে এরকম করে অসিলেট করতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমরা বলি টর্শনাল পেন্ডুলাম। এবং একটু খেয়াল করে দেখো, যখন এই জিনিসটা টুইস্ট করতেছে, এই দিক বরাবর টুইস্ট করতেছে, তখন মানে ওইটুকু ঘোরায় যদি আমি পেঁচায় যদি আমি রাইখা দেই তাহলে ওইটা ওইখানে থাকবে নাকি আগের অবস্থায় ব্যাক করতে চাইবে? আগের অবস্থায় ব্যাক করতে আগের অবস্থায় ব্যাক করতে চাইবে। আবার একটা জিনিস চিন্তা করো, আমি টুইস্ট যত বেশি করব, মানে আমি যত বেশি অ্যাঙ্গেল এটাকে কি করবো, পেঁচাবো, এই জিনিসটা কি তত বেশি জোরে আসতে চাইবে না আগের অবস্থায়? জি স্যার। আচ্ছা, তার মানে আমি কি এরকম বলতে পারি যে এইটাকে আমি যখন টুইস্ট করতেছি তখন এখানে একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা। এই থিটার মান যত বেশি হবে, এইখানে যে আগের অবস্থায় ব্যাক করতে চাওয়ার যে ফোর্স বা টর্ক, সেটার মান তত বেশি হবে এবং বিপরীত দিকে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, এটা যদি আমার ডিসপ্লেসমেন্ট এই দিকে হয়, টর্ক হবে উল্টা দিকে। এই জন্য বলা হয় টর্ক ইজ প্রপোর্শনাল টু মাইনাস থিটা। এবং আমরা এই যে এই লিনিয়ার মোশনের ক্ষেত্রে সেম জিনিসই পড়ছিলাম, এস ইজ প্রপোর্শনাল টু এফ ইজ প্রপোর্শনাল টু এক্স পড়ছিলাম, তাই না? জি স্যার। এফ ইজ প্রপোর্শনাল টু এক্স পড়ছিলাম। এখন আমি যেটা বলতেছি টাউ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। ঠিক আছে? এখানে টাউ হচ্ছে আমার টর্ক আর থিটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। সো টাউ ইজ প্রপোর্শনাল টু মাইনাস থিটা। সো
এটাকে আমি যদি এই প্রপোর্শনাল চিহ্নটাকে উঠিয়ে দেই তাহলে আসবে কি টাউ ইজ ইকুয়াল টু মাইনাস কাপ্পা থিটা। এই কনস্ট্যান্টকে আমরা বলি কাপ্পা, ঠিক আছে? এই কনস্ট্যান্টকে আমরা বলবো কাপ্পা, ঠিক আছে? এটা হচ্ছে টরশনাল কনস্ট্যান্ট। আর এর আগে আমরা এই কাপ্পার জায়গায় আমরা বলছিলাম কে বা স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, এখন অ্যাকর্ডিং টু দ্য অ্যাঙ্গুলার ফর্ম অফ নিউটনস সেকেন্ড ল, নিউটনের যে সেকেন্ড ল ছিল সেটা আগে কি পড়তাম, F সমান সমান ma। তো সেটাকে আমরা আজকে থেকে পড়বো একটু ডিফারেন্ট ভাবে। সেটা হচ্ছে কি যে টাউ সমান সমান আই আলফা, যেখানে এফ এর জায়গায় আমি লিখলাম টাউ, এম এর জায়গায় লিখলাম আই, আর এর জায়গা যেটা অ্যাক্সেলারেশন সেই জায়গায় লিখলাম আলফা। সো টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। সো এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল। এখন দেখো উপরে লিখছি টাউ ইজ ইকুয়াল টু মাইনাস কে থিটা, আর নিচে লিখলাম টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। সো আমি তো এটা বলতে পারি না যে আই আলফা সমান সমান কে থিটা কাপ্পা থিটা, বলা যায়? এখন আলফা সমান সমান কি, আলফা বা এ হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি, ডিসপ্লেসমেন্টকে টাইমের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, ডি স্কয়ার এক্স বাই ডি টি স্কয়ার। ডিটি স্কয়ার। তাহলে আমরা এটা যদি অ্যাঙ্গুলার পথে করি তাহলে কি হবে, আলফা হচ্ছে অ্যাঙ্গুলার পথে, তো অ্যাঙ্গুলার পথে কি হবে, এক্স এর জায়গায় হয়ে যাবে থিটা। তাহলে এটা হবে ডি স্কয়ার থিটা বাই ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার, ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার। তো যেখানে আমরা সেটাই লিখছি। আচ্ছা কয়েকটুকু মুছে দেই। আচ্ছা এখানে সেটাই লিখছি ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার, এটা হচ্ছে আলফার পরিবর্তে লিখছি, এটা অ্যাক্সেলারেশন। তো আই ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার সমান সমান মাইনাস কাপ্পা থিটা। এরপর আমি দুই পাশে আই দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে যেটা হয়েছে ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার প্লাস কাপ্পা বাই আই থিটা সমান সমান 0। ঠিক আছে, এটাই হচ্ছে আমার টরশনাল পেন্ডুলামের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার প্লাস কাপ্পা বাই আই থিটা সমান সমান 0। This is called the differential equation for torsional pendulum. ঠিক আছে, আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে বা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে, টরশনাল পেন্ডুলামের ক্ষেত্রে যেহেতু এটা, আর সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে ছিল কি ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস কে বাই এম এক্স সমান সমান 0। তো এই দুইটার মধ্যে আমরা যদি একটা কম্পারিজন করি, কম্পারিজন করলে দেখতে পারবো এক্স এর জায়গায় আমরা লিখছি থিটা, এম এর জায়গায় লিখছি আই, কে এর জায়গায় লিখছি কাপ্পা। এই হচ্ছে পার্থক্য, আর সব হচ্ছে সেম জিনিস। ঠিক আছে, সো টরশনাল পেন্ডুলাম আর সিম্পল পেন্ডুলামের মধ্যে পার্থক্য হচ্ছে এরকম যে যেখানে আমরা এক্স বলতাম সেটাকে আমরা বলতেছি থিটা, যেখানে আমরা এম বলতাম সেটাকে বলতেছি আই, যেখানে আমরা কে বলতাম সেটাকে এখন বলতেছি কাপ্পা। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। তো ওইখানে একটা সলিউশন ছিল সিম্পল পেন্ডুলামের জন্য, একটা সলিউশন ছিল, সেটা ছিল এ এক্স সমান সমান a sin ওমেগা টি প্লাস ফাই। এখানেও আমরা একটা সলিউশন বের করব, সেটা হচ্ছে কি থিটা সমান সমান থিটা এম বা এ বা অ্যামপ্লিটিউড cos ওমেগা টি প্লাস ফাই। আমি তোমাদেরকে বলছিলাম যে cos আর sin এর জিনিসটা কি, যদি এখান থেকে শুরু হয় তাই এখান থেকে যদি শুরু হয় তাহলে হয় cos থেকে, আর যদি এখান থেকে শুরু হয় তাহলে হয় sin থেকে। সো আমরা এখানে sin cos এটা কোনো আসলে ফ্যাক্ট করে না, যে কোনোটা আমরা লিখতে পারি। ঠিক আছে, ওইটাও কিন্তু তাহলে একই রকম, জাস্ট থিটার জায়গায় এক্স এর জায়গায় এখানে থিটা লেখা হয়েছে, থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু থিটা এম, আর আগে ছিল এক্স ইজ ইকুয়াল টু এক্স এম cos ওমেগা টি বা sin ওমেগা টি প্লাস ফাই। আগে একটা কি ছিল, আগে ওমেগার মান কি ছিল, ওমেগা সমান সমান রুট ওভার কে বাই এম, এবার কে বাই রুট ওভার কে বাই এম ছিল। এবার কি হয়েছে, এবার হয়েছে ওমেগা সমান সমান কাপ্পা ডিভাইডেড বাই আই। ঠিক আছে, কারণ কে এর জায়গায় আমরা কি লিখছি, কাপ্পা লিখছি, আর এম এর জায়গায় লিখছি আই, সো ওমেগা ইজ ইকুয়াল টু কি হবে, কাপ্পা ডিভাইডেড বাই আই। আর আমরা যদি ই বের করি, টাইম পিরিয়ডের মান বের করি, টাইম পিরিয়ড সমান সমান আমরা কি জানি, টাইম পিরিয়ড টি সমান সমান 2 পাই বাই ওমেগা, তাই না? জানি না, ওমেগা সমান সমান যদি 2 পাই বাই টি হয় তাহলে টি সমান সমান কি হবে, 2 পাই বাই ওমেগা। তো এখানে যদি কাপ্পা বাই আই বা মানটা বসিয়ে দিই তাহলে এটা টাইম পিরিয়ডের মান বেরিয়ে আসবে। ঠিক আছে, ওমেগা সমান সমান কাপ্পা বাই আই
এটা যদি উপরে উঠে যায় তাহলে কি হবে আই বাই কাপ্পা। সো এটা হচ্ছে টরশনাল পেন্ডুলামের জন্য টাইম পিরিয়ডের ইকুয়েশন। ঠিক আছে, বোঝা গেছে? স্যার 2 পাই √1/k এটা মানটা কিভাবে আসলো স্যার? ওটা 1 ওটা I। এই যে এটা আসলে যেখানে যে 2 পাই, ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে কাপ্পা বাই আই, কাপ্পা ডিভাইডেড বাই আর। এখন এটা কি হবে, ভাগ করলে কি হবে, উল্টে যায় না? ভাগ করলে হচ্ছে উল্টে যায়, উল্টে গেলে কি হবে? আই আই বাই কাপ্পা, আই ডিভাইডেড বাই, ঠিক আছে, T is equal to 2 pi I divided by kappa. তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, নেক্সট ক্লাসে এরপর থেকে আবার শুরু করব। আচ্ছা স্যার। স্যার অ্যাটেন্ডেন্স